দেখো, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ব্রিটিশ। জানো তোমরা এর আগের যেটা ক্লাস করলাম সেটা তোমরা এটা এবার যেটা করছি সেটা হচ্ছে ল্যান্ড রেভিনিউ সিস্টেম। মানে হচ্ছে জমির যে রাজস্ব আয় সেটা। দেখো, একটা রাজপ্রাসাদ চালাতে গেলে সেখানে টাকা পয়সা লাগবে, আর টাকা পয়সা আসবে কী করে? তখন তো মূল ইনকাম বলতে অ্যাগ্রিকালচার ছিল। মূল ইনকাম সোর্স কি? অ্যাগ্রিকালচার। তো যতক্ষণ না কৃষিকাজ না থাকবে তখন টাকা আসবে কী করে? সেই জন্য রাজস্ব আদায় না করা অবধি, মানে কৃষিকাজ থেকে যে ট্যাক্স নেবে, সেই জন্য বিভিন্ন রকম যে ট্যাক্স বা কর কর যে নেবে, সেই জন্য বিভিন্ন যে ট্যাক্স সিস্টেম নিয়ে এসেছিলো সেইগুলোই আমরা পড়বো। ঠিক আছে? সেই কীভাবে ট্যাক্স নিত সেটা একটা সিস্টেমের মাধ্যমে নিত, সেই সিস্টেমগুলোই আমরা আজকে রিভাইজ করব। যেমন দেখো, এটা একটু ইতিহাসটা পড়ে নিই। ল্যান্ড রেভিনিউ সিস্টেম এর ইতিহাস যদি বলি, আমরা বক্সারের যুদ্ধ থেকে শুরু করতে হবে। বক্সারের যুদ্ধ যেটা হয়েছিল 1764 সালে, যেখানে একদিকে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর আরেকদিকে ছিল বেঙ্গলের মীর কাসিম। বেঙ্গল থেকে মীর কাসিম ছিল, শাহ সুজা শাহ আলম ছিল মুঘল সম্রাট, আর ছিল সুজাউদ্দিন। ঠিক আছে? সুজাউদ্দিন ছিল আবাদের। এই তিনজন মিলে লড়াই করছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হারানোর জন্য, যেখানে ব্রিটিশদের দিক থেকে লড়াই করছিল হেক্টর মুনরো। ঠিক আছে? হেক্টর মুনরো, ফলাফল কী হয়? হেক্টর মুনরো জিতে যায়, আর এরা কিন্তু হেরে যায়। যখনই হেরে গেল, এর সঙ্গে কী কে হারলো? আবাদ হেরেছে, মুঘল সম্রাট হেরেছে, আর বেঙ্গল হেরেছে। হেরে যাওয়ার পর এদের কাছে দুটো টিটি হয়। বেঙ্গল তো পুরোপুরি নিয়ে নেয়, মীর কাসিমের কাছ থেকে পুরোপুরিভাবে মীর জাফরের কাছ থেকে মীর জাফরকে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে? মীর জাফরকে দিয়ে দেওয়া হয়। আর আবাদ বলা হয় যে আবাদ আর মুঘল সম্রাটকে বলা হয় যে আপনাদের সঙ্গে টিটি হবে একটা করে, দুজনের কিন্তু দুটো টিটি। এখানে এর সঙ্গে একটা টিটি, এর সঙ্গে একটা টিটি, দুটো টিটির নাম কি? টিটি মানে হচ্ছে সন্ধি। ঠিক আছে? ট্রিটি মানে হচ্ছে সন্ধি। ট্রিটি অফ এলাহাবাদ যা আছে অনেকগুলো ডিটেলসে আছে। তার চেয়ে আমি যেটা জমি রিলেটেড যেসব কথা আছে সেটা আমি বলতে চাইছি। সেখান থেকে এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা রাইট পায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী পায়? একটা রাইটস পায়, মানে অধিকার পায়। কী পায়? দিবানি রাইট। যে বেঙ্গলের একটা দিবানি রাইটস, সেটা কিন্তু পুরোপুরিভাবে পেয়ে যায়। তো সেখান থেকে কিন্তু 1765 সালে একটা ব্যবস্থা চালু করেছিল। হ্যাঁ, অবশ্যই এটা মনে রাখবা। এই টিটি দুটো যেটা সাইন করেছিল মুঘল সম্রাটের সঙ্গে আর আবাদের সঙ্গে, সে হচ্ছে রবার্ট ক্লাইভ। তো রবার্ট ক্লাইভই একটা দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিল বেঙ্গলে। দ্বৈত শাসন ব্যবস্থা, ডুয়াল গভর্নমেন্ট চালু করেছিল। দ্বৈত শাসনে কী বলছে? একদিকে থাকবে নিজাম, সেখান থেকে থাকবে নিজামি রাইটস, একদিকে থাকবে দিবানি রাইটস পুরোপুরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখাশোনা করত, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর নিজামি রাইট চালাতো রাজা, কিং। বাট এর যে ডেপুটি নিজাম ছিল, সেটা কিন্তু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন ব্যক্তি ছিল। তো ওভারঅল নিজামটাও দেখতো এরা, দিওয়ানি রাইট তো পুরোপুরি রাইট ছিলই। এই কারণে কি হয়, যখন টাকা পয়সা বিশাল হয়ে যায় তখন এরা তো বিভিন্ন রকম লুটপাট শুরু করে দেয়। সেই জন্য 1765 সাল থেকে যখন নিজামি রাইট পেয়ে মানে দিওয়ানি রাইট পেয়ে গেছে, এত পয়সা লুটেছে, কৃষিকাজের অবস্থা খুব খারাপ অবস্থা চলে আসে।
সেই থেকে 1770 সালে আমরা যেটা বাংলার 1176 সাল, সেই সময় যে ব্রিটিশদের যে গভর্নর ছিলেন তার নাম হচ্ছে জন কার্টিয়ার। ইনার সময় দ্য গ্রেট বেঙ্গল ফেমাইন আসে। গ্রেট বেঙ্গল ফেমাইন মানে হচ্ছে তোমার ভুকমারি, ঠিক আছে। 76-এর মন্বন্তর বলা হয়, যেখানে এত দুর্ভিক্ষ দেখা দিয়েছিল বাংলাতে 1770 সালে। অবস্থা খুব খারাপ ছিল, ঠিক আছে, অবস্থা খুব খারাপ। সেজন্য কি ব্যবস্থা নিতে হয়েছিল? সেজন্য একটা ব্যবস্থা হয়েছিল, দাঁড়াও, সেজন্য কি ব্যবস্থা হয়েছিল যে গ্রেট বেঙ্গল ফ্যামাইন চালু হয়েছিল। এখানে অনেকগুলো মানুষ মারা গেছিল, পুরো বাংলায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এই জন্য এরা ব্রিটিশ গভর্নমেন্টের কাছে হেল্প চেয়েছিল। এরা ব্রিটিশ গভর্নমেন্ট নয়, এরা হচ্ছে একটা কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কোম্পানি ব্রিটিশ গভর্নমেন্টের কাছে হাত পেতেছিল, বলছে স্যার বাংলায় এখন দুর্ভিক্ষতে মানে মরছে, স্যার আমাদের হেল্প খুব প্রয়োজন, আপনারা আমাদেরকে টাকা দিন, আমরা যেন ব্যবসা বাণিজ্য চালাতে পারি। তো এরা দেখছে যে ঠিক আছে চালা দিক, সেজন্য এরা বলছে টাকা তো দেবো আমরা, কিন্তু তোমরাকে রেগুলেট। সেখান থেকে এলো রেগুলেটিং অ্যাক্ট 1770 সালে, 76-এর মন্বন্তর। আর রেগুলেটিং অ্যাক্ট এলো 1772। এই অ্যাক্ট সম্বন্ধে আমরা পরে পড়বো, বাট এখন ইসের জন্য আমি বলে দিই, ঠিক আছে। এর সঙ্গে সঙ্গে এই সময় যে গভর্নর ছিলেন তার নাম হচ্ছে ওয়ারেন হেস্টিং। যিনি ছিলেন উনি বললেন ঠিক আছে 1772 সাল চলছে, এখন রেগুলেটিং অ্যাক্ট এলো, তো যে বাংলা যে গভর্নর থাকবে, যে বাংলার গভর্নরকে বাংলার গভর্নর বলবো না, এখন বলবো বাংলার গভর্নর জেনারেল। তো ওয়ারেন হেস্টিং হয়ে গেল বাংলার প্রথম গভর্নর জেনারেল। আর এনার হাতে অনেক কিন্তু ব্যবস্থা চলে এলো। তো এনার হাতে একটা এই ব্যবস্থা এলো যে জমি থেকে কিভাবে ট্যাক্স আদায় করা যায়, ঠিক আছে, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। তো এই সময় একটা ব্যবস্থা চালু করলো, যেটা পুরনো ব্যবস্থা বলা হয় ইজারাদারি সিস্টেম, যেখানে বলা হয় যে একটা জমি থাকবে, এই জমি থেকে 4-5 জন লোক থাকবে, যে সবচেয়ে বেশি টাকা দেবে জমি হবে তার। এবার সবাই তার নিজের মন মতো দাম বলে দিত জমিটা পাওয়ার জন্য, কিন্তু ওরাও জানতো যে এই জমি থেকে হয়তো 10 টাকার বেশি পাওয়া যাবে না, কিন্তু ওরা অনেকে 15 টাকা বসে থাকতো। এই 15 টাকা উঠানোর জন্য যে এখানে অরিজিনালভাবে চাষ করতো, কৃষিকাজ করতো, তারা ভুক্তভোগী হতো। এই ব্যবস্থা ঠিকঠাকভাবে না চলার কারণে এবার বললো অকশন করবে। কি করবে? অকশনের জন্য প্রথমে চালু করলো 1 year মানে 1 সালা বন্দোবস্ত। এটা এর সময় হয়েছিল 1 সালা বন্দোবস্ত চালু করলো কে? হচ্ছে ওয়ারেন হেস্টিং। তো 1 সালা বন্দোবস্ত দেখছে 1 বছরের জন্য কেই বা জমি নেবে, 1 বছর পর কোনো খরা হতে পারে, হতে পারে, জল নাও হতে পারে, কারণ আগের যুগের কৃষিকাজ পুরোপুরি বর্ষার ওপর নির্ভর ছিল, নদী নালার ওপর ছিল, নেই বলবো চলবো না, বাট প্রত্যেকটা নদী নালা ওরকমভাবে ছিল না। তো 1 বছরের প্রতি ইন্টারেস্ট সবার কম থাকার কারণে ওয়ারেন হেস্টিং বলল এটাকে 5 সালে বন্দোবস্ত করতে, মানে 5 বছরে, 5 সালে মানে কি 1 সালে মানে 1 সালের জন্য বন্দোবস্ত করে দেওয়া, জমিটা দিয়ে দেওয়া, সেখান থেকে ট্যাক্স নেওয়া। 1 বছর কম হচ্ছিল, সেখান থেকে বলে দেওয়া হলো 5 সাল। তো 5 সালে বন্দোবস্ত চালু হয়েছিল, 5 সালে বন্দোবস্ত, 1 সালে থেকে 5 সালে। কিন্তু 5 সালে তো যখন সবার ইন্টারেস্ট আরও উঠে গেল, তখন ও বললো যে না, সবাই আবার 1 সালে বন্দোবস্তে চালু করো। তো 5 সালে বন্দোবস্ত, তারপরে 1 সালে, 5 সালে, তারপরে আবার 1 সালে চালু করেছিল।
সে মনে রাখবা এই 1772 সালে 1777 সালে সেই 1777 সালের পরেই চালু করেছিল। এখানে 1776 সালে একটা কমিশন গঠন করা হয়েছিল, যেটার নাম হচ্ছে আমেনি কমিশন। আমেনি কমিশন, আমেনি কমিশনের বলেছিল যে তুমি একটা রিপোর্ট বের করো, যেই রিপোর্টের অনুযায়ী যে ল্যান্ড রিফর্ম কীভাবে করা যায়, ল্যান্ডের উন্নতি কিভাবে করা যায়, কৃষিকাজ কিভাবে বাড়ানো যায়, টাকা পয়সা কীভাবে বেশি ইনকাম করা যায়, রাজস্ব কীভাবে বেশি পাওয়া যায়, এই রিপোর্ট বের করতে বলেছিল। বের করেছিল, বাট সেরকমভাবে কোনো রকমভাবে প্রভাব বিস্তার পায়নি। সেই 1700 সেই শুরু হলো 5 সালে বন্দোবস্ত, সেই আবার 1 সালে বন্দোবস্ততেই পরিণত হলো। এই নিয়ে রাজস্ব নিয়ে বিশাল সমস্যা ছিল। কারণ কি, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইজারাদারি সিস্টেম। সেখানে কী বলা হচ্ছে, হাইয়েস্ট বিডার, যে সবচেয়ে বেশি টাকা দেবে, যে সবচেয়ে বেশি টাকা দেবে সে হবে, যে সবচেয়ে বেশি টাকা দেবে সে হবে জমির মালিক। এবার জমির মালিক তো বললাম, এত বলে বসে থাকতো যে সেখান থেকে সম্ভবই ছিল না টাকা ওঠানোর জন্য। এই জন্য এই ফাংশনটা ঠিকঠাকভাবে কাজ করলো না। ইজারাদারি সিস্টেম শেষ। ইজারাদারি সিস্টেমের সর একটা নতুন সিস্টেম বলল 1793 সালে ইন্ট্রোডিউস করা হলো, যার তথ্য আগে থেকে শুরু হয়ে গেছিল। ঠিক আছে, যার তথ্য আগে থেকে শুরু হয়েছিল। বলছিল প্রথমে দহসালা সিস্টেম, এটাকে বলা তো হচ্ছিল প্রথমে দহসালা সিস্টেম। দহসালা মানে 10 বছরের জন্য কোনো কিছু দিয়ে দেওয়াটা হচ্ছে 10 সালা সিস্টেম। 10 সালা বন্দোবস্ত বলছে 10 বছরের জন্য কাউকে দিয়ে দেওয়া জমি বন্দোবস্ত। কিন্তু বলছে না 10 বছর কেন দেবা, ওকে পার্মানেন্ট দিয়ে দাও। ওর যদি একটা জমির প্রতি ভালোবাসা থাকে, আমাদের তো জমি নিয়ে আমরা ব্রিটিশদের বা ইউকেতে বা লন্ডনে যেতে পারবো না, আমার টাকা দরকার। তোকে বেশি অনেক সময়ের জন্য দিয়ে দাও, ওকে বলে দাও তুমি এটার পার্মানেন্ট জমিদার থাকবে যতদিন তুমি টাকা পয়সা দিতে পারবে। তো 10 সালা সিস্টেমটাকে বললে, এটাকে পুনরায় কী করলো, পার্মানেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করলো। চিরস্থায়ী বা হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্টে শুরু করলো। তো চিরস্থায়ী বন্দোবস্ত যদি বলে চালু কে করে, তাহলে হলো ব্রিটিশদের একজন কিং, ব্রিটিশদের একে কিং বলা হয়, কারণ ইনি এতটা লড়াই করেছেন বলার না। লর্ড কর্নওয়ালিস আমেরিকা যে যুদ্ধ চলছিল, আমেরিকার যুদ্ধের সময় তো এই লড়াই করেছিল। তারপর তো আমেরিকা থেকে একে আগে পাঠানো হয় ইন্ডিয়ার জন্য। তো চিরস্থায়ী বন্দোবস্ত লাগু করান কে, হচ্ছে লর্ড কর্নওয়ালিস। কিন্তু এর পুরো ইমপ্লিমেন্ট করেন হচ্ছেন স্যার জন সোর। বোঝা গেছে? যদি বলা হয় প্ল্যান ইমপ্লিমেন্ট করেন স্যার জন সোর কিন্তু এমন একজন ব্যক্তি ছিলেন বিশাল ট্যালেন্টেড। ইনি কিন্তু আইডিয়া দিয়েছিলেন লর্ড কর্নওয়ালিসকে যে 10 সালে বন্দোবস্ত করলে কেমন হয়। কারণ 10 সালে বন্দোবস্ত 1790 সালে কিন্তু ছিল, 1790 সালে ছিল। চিরস্থায়ী বন্দোবস্ত সেরে 1793 সালে আসে, 1790, তারপর 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত। তো স্যার জনসন এসছে। তো যেখানে ইন্ট্রোডিউস করেছিল সেটা হচ্ছে বেঙ্গল। ইন্ট্রোডিউস কোথায় হয়েছিল? বেঙ্গলে। আর কোথায়? বেঙ্গল তখন বিহার বেঙ্গল একসঙ্গে পার্ট ছিল, বিহারেও হয়েছিল। যেটা কিনা পরে এন্ট্রি নেয় আমাদের উত্তরপ্রদেশের বারাণসী, উড়িষ্যা, উত্তর মাদ্রাস মিন্স তামিলনাড়ুর উত্তরের ভাগটা। এটা কিন্তু পড়বে পরীক্ষার সময়। তারপরে কি, এই যে সিস্টেমটা যে চিরস্থায়ী বন্দোবস্ত, এই সিস্টেমটাকে আর একটা নাম দিয়েছিল, পার্মানেন্ট সেটেলমেন্টকে আর একটা নাম ছিল পার্মানেন্ট সেটেলমেন্ট, আর একটা নাম ছিল সানসেট ল কি? দেখো এখানে হচ্ছে সূর্যাস্ত নিয়ম হচ্ছে সূর্যাস্ত নিয়ম আর কিছুই না। সূর্যাস্ত নিয়ম হচ্ছে যে পার্মানেন্ট সেটেলমেন্টে একটা চুক্তি ছিল যে এই তারিখের
সূর্যাস্তের আগে তোমার টাকাটা যেন আমি পেয়ে যাই, যে টাকাটার বিনিময়ে তুমি জমিটা নিয়েছো সেই টাকাটা যেন পেয়ে যাই, সেই জন্য সানসেট ল বলা হয়, সূর্যাস্ত আইন বলা হয়। সূর্যাস্ত আইনকে লর্ড কর্নওয়ালিস, এটা মনে রাখবে, ঠিক আছে, সূর্যাস্ত। কিন্তু এটা কিন্তু জন শোর কিন্তু পরে করেছে, ইমপ্লিমেন্ট করেছে, যে 1794 সালে সানসেট ল 1794, ঠিক আছে, জন শোর মানে বলে গেছিলেন কে, কর্নওয়ালিস, ইমপ্লিমেন্ট জন শোর। কারণ সে সময় যে বাংলার গভর্নর ছিলেন কিন্তু ইনি ছিলেন কে, জন শোরই ছিলেন। তারপরে যদি বলে এর ফিচার্স কী আছে, এর যদি বলা হয় যে পার্মানেন্ট সেটেলমেন্ট, এর সুযোগ সুবিধা ফিচার্স কী ছিল, দেখো প্রথম কথা যদি বলি, এর আগে মানে পার্মানেন্ট সেটেলমেন্টের আগে, চিরস্থায়ী বন্দোবস্তের আগে, জমি মানে কারোর কমোডিটি হিসাবে, যেমন এখন বলি না জমির জন্য লড়াই করি আমরা, আগে কিন্তু জমি কিন্তু কারোকে বেচা কেনা এসব কিন্তু হতো না। জমিকে আমরা কমোডিটি বা একটা বস্তু হিসাবে কিন্তু ভাবতাম না, কমোডিটি হিসাবে ভাবা হতো না। তো কী ভাবা হতো, একটা মাটি ভগবান এরকম ব্যাপার, ঠিক আছে। তো পার্মানেন্ট সেটেলমেন্টের পর জমিকে একটা কমোডিটি ভাবা হয়, তারপরে সবকে দেওয়ার ব্যবস্থা করা হয়। তারপরে কী হয়েছে, যদি পেমেন্ট যে যতদিন দিতে পারবে, এটা হেরিডেটারি বেসিস করা হলো, এটা বংশ পরম্পরায় করা হলো, যে বংশ পরম্পরায় চলতে থাকবে, ঠিক আছে। বংশ পরম্পরায় ততদিন চলবে যতদিন পর্যন্ত ও ট্যাক্স দিতে থাকবে। যদি ট্যাক্স দিতে না পারে তবে সেই জমিটা আবার বিড করা হবে মানে নিলামে তোলা হবে। সেই নিলামে তোলার পর যে আবার সে টাকা দিতে পারবে, সেই বছরে একটা টাকা দিতে হবে, সেই টাকাটা যে দিতে পারবে সেই জমিটা তার হয়ে যাবে। আবার অকশন হবে, যে হাইয়েস্ট বিডার হবে সেটা, তাই অকশনের মাধ্যমে আবার কিন্তু সে জমিটা নিলাম হবে, অকশন। তো বংশ পরম্পরা চলতে থাকবে, ট্যাক্স না দিতে পারলে বিডে চলে যাবে। এবার কি, যদি জমি থেকে 11 টাকা ইনকাম হয়, 11 টাকা ইনকামের মধ্যে 10 টাকা যাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে, আর 1 টাকা যাবে সেই এদের কাছে। জমির উৎপাদনের 10 টাকা যাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, 1 টাকা যাবে এই মধ্য ব্যক্তি, যে অকশনের বা যে বিডার তার কাছে, যে ব্যক্তি তার কাছে, ঠিক আছে। এটা কিন্তু একটা ফিক্সড ছিল। ধরে নাও আমি বললাম জমিটা যেটা আছে সেখান থেকে আমি 30 টাকা নেব, 33 নিই, হিসাবটা সুবিধা হবে। 33 টাকা নেব, মানে জমি থেকে যদি বলা হয় 33 টাকা প্রত্যেক বছর ইনকাম উঠবে। ইনকামের মধ্যে এর মধ্যে 30 টাকা যাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির, আর এর মধ্যে 3 টাকা যাবে যে বিডার হবে তা বা জমিদার যে জমিটা নেবে তার। বাকি যে সবগুলো পড়ে থাকবে খাবার মতো জিনিস, খেতে মেতে পেল, সেসবগুলো কিষান ওটা ওদের কাছে থাকবে, ঠিক আছে। তো এটা ছিল সিস্টেম, বুঝতে পেরেছ। কিন্তু এরা কি বলছে, এই সিস্টেমটাকে অ্যাবসেন্টি ল্যান্ড লর্ডিজম বলা হয়। মানে কি, মানে হচ্ছে ধরে নাও ব্রিটিশ গভর্নমেন্ট একজনকে জমি দিল, ও বলছে আমি তো 33 টাকা, মেন এই জমি থেকে 33 টাকা উঠবেই, মেন কথা, ঠিক আছে, 33 টাকা উঠবেই। তো 33 টাকার মধ্যে 30 টাকা তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেবেই, আর আমার থাকবে 3 টাকা। তো আমি তো আমার তো এরকম 3 টাকা, কত 3 টাকা থাকবে, তা আমিও কাউকে 1 টাকা দিয়ে দেবো। তা আমি এখানে থাকবো না, আমি মানে শহরে থাকবো, আমি জমি গ্রামে টামে থাকবো না, আমি শহরে থাকবো। তো এ বলছে যে যাকে দিচ্ছে ও বলছে আমিও থাকবো না, আমিও 8 আনা নেব, 50 পয়সা নেব, তো আমিও সে বাইরে থাকবো। তো এভাবে কি হচ্ছে, যে যার ভাগ নিয়ে নিচ্ছে, তারপরে অন্য কাউকে হাতে ধরিয়ে সে শহরে চলে যাচ্ছে। সেজন্য এগ্রিকালচার দিনের পর দিন কিন্তু ডাউন হতে লেগেছিল, ঠিক আছে। এটা কিন্তু বিশাল কিন্তু এটা মনে রাখবা, এগ্রিকালচারের অবস্থা কিন্তু খারাপ হতে লেগেছিল। এই সময়টাকে সেজন্য বলা হয় অ্যাবসেন্টি ল্যান্ড লর্ডিজম, ঠিক আছে।
অ্যাবসেন্টি ল্যান্ডলর্ডিজম, এটা বিশাল ইম্পর্ট্যান্ট। অ্যাবসেন্টি ল্যান্ডলর্ডিজম। তো এখানকার কী কী মনে করবা, যে এখানকার যেটা ছিল সেটা ছিল হেরিডিটারি বেসিস, হেরিডিটারি মানে বংশ পরম্পরায়। এখানে মানে 11 ভাগের 10 ভাগ কে নিত? ব্রিটিশ গভর্নমেন্ট 1 ভাগ নিত বিডাররা, আর বাকি যেসব পড়ে থাকতো কিছু সামান্য টামান্য খাবার জন্য, সেটা থাকতো কাদের? এদের। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবা। এদের কারণটা কী ছিল? কারণ হচ্ছে একটা স্থায়ী টাকা যেন আসতে থাকে। দেখো, এটা কিন্তু সবাই চায়, একটা স্থায়ী টাকা যেন তোমার অ্যাকাউন্টে আসে। সেজন্য তোমার গভর্নমেন্ট চাকরির জন্য অনেকে প্রিপারেশান নাও। কেন? কারণ একটা মাসের পর মাস রোদ জল ঝড় বৃষ্টি, মাসের পর মাস একটা তোমার স্থায়ী টাকা আসতে থাকবে। ঠিক আছে, এবার যদি বলা হয়, এরপরে যেটা আছে সেটা আমরা যে মেন টপিকগুলো যেগুলো ছিল সেটা ছিল এটাই। এবার যদি আমি বলি যে পরের একটা সিস্টেম, সেটা হচ্ছে 1820 সিস্টেম। 1820 সালে যে একটা সিস্টেম চালু হয়েছিল সেটা হচ্ছে রায়তওয়ারি সিস্টেম। এখানে রায়ত কথার অর্থ হচ্ছে কি? রায়ত হচ্ছে কথার অর্থ হচ্ছে কৃষক। ঠিক আছে, কৃষক। রায়ত কথার অর্থ হচ্ছে কি? কৃষক। যদি বলা হয় এই রায়তওয়ারি সিস্টেমটা চালু হয়েছে কিন্তু অনেক আগেই, কিন্তু এটা ইমপ্লিমেন্ট পুরো বিশাল ব্যাপক পরিমাণে হয়নি। 1792 সালে একটা মাদ্রাসের একটা জায়গা ছিল বারামাহাল। মাদ্রাসের একটা জায়গা ছিল বারামাহাল। সেখানে একজন কর্নেল ছিল আলেকজান্ডার রিড। সে মাদ্রাসে প্রথম বারামাহাল এলাকায় চালু করেছিল আলেকজান্ডার রিড। সেটাই পরে 1820 সালে সেটা ইমপ্লিমেন্ট হয় ব্যাপক পরিমাণে, সেটা জিজ্ঞেস করে। তো এটা যদি জিজ্ঞেস করা হয়, এই যে রায়তওয়ারি ব্যবস্থা কে চালু করে? তো ইন্ট্রোডিউস বা চালনা করে ঠিক আছে, CED ইন্ট্রোডিউস করে হচ্ছে হেক্টর নয়, থমাস মুনরো। হেক্টর নয়, এটা থমাস মুনরো রাখবা, থমাস মুনরো। আর হেক্টর মুনরো কি ছিল? হেক্টর মুনরো যুদ্ধ করেছিল 1764 সালে বক্সারের যুদ্ধে। এটা যে থমাস মুনরো হচ্ছে, আর এটার ইমপ্লিমেন্ট বা প্ল্যান কে করেছিল? কার প্ল্যান অনুসারেই হয়েছিল? প্ল্যান সেই আলেকজান্ডার রিড, যে কিনা প্রথমে চেষ্টা করেছিল মাদ্রাস প্রেসিডেন্সিতে। সেটাই আমরা লিখবো আমরা এখানে, যে ক্যাপ্টেন আলেকজান্ডার রিড এবং দুজনে মিলে থমাস মুনরো। ঠিক আছে, থমাস মুনরো, আলেকজান্ডার রিড, এই দুজনে মিলে কিন্তু প্ল্যান করেছিল, দিয়ে ইমপ্লিমেন্ট করেছিল। কোথায় ইমপ্লিমেন্ট করা হয়েছিল? যদি আমরা একটু স্মৃতিচরণ করি তাহলে আমরা মনে করব যে প্রথমে আমরা ইজারাদারি সিস্টেম বললাম। ইজারাদারি সিস্টেমের মধ্যে 1 সালের বন্দোবস্ত, 5 সালের বন্দোবস্ত, আবার 1 সালের বন্দোবস্ত। যেখানে আমরা বললাম ওয়ারেন হেস্টিংয়ের কথা, 1772-এর কথা, 1777-এর কথা, আমিনি কমিশনের কথা। তারপরে 1790 সালে দহসালা সিস্টেম, সেখান থেকে এলো দহসালা সিস্টেমের পরে এলো কে? দহসালা সিস্টেম জনসর। সেই প্ল্যান অনুযায়ী আমরা বানালাম পার্মানেন্ট সেটেলমেন্টে দেখলাম যে চিরস্থায়ী বন্দোবস্ত, সেটা কিনা লর্ড কর্নওয়ালিস বানিয়েছে, যে একটা পুরোপুরি একটা জমি একটা মানে জমিদারকে দিয়ে দেয়, জমিদার এবার কৃষককে দেবে, এবার কৃষকের কাছ থেকে কত টাকা উঠাবে, তার 1/11 সে জমিদার পাবে, আর 10/11 সেটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাবে। এটার ক্ষেত্রে যেটা দেখলাম, আগে কি ছিল? আগে ছিল, এটা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপরে কি ছিল? জমিদার, আর এটা ছিল কৃষক। তো এটার একটা পদ্ধতি ছিল, কারণ মধ্য যে ছিল সেখানেও কিন্তু ট্যাক্স কিছুটা হলেও কিন্তু পেছিল এই ব্যক্তি, মিডল ব্যক্তি। কারণ এ যদি যখন দিচ্ছিল, সে কিন্তু 11 টাকায় দিচ্ছিল,
এই 11 টাকা এর পাওয়ার কথা ছিল, কিন্তু মিডলম্যানকে 1 টাকা পাচ্ছিল। তো বলছে মিডলম্যান কেন পাবে, ওকে রাখবোই না। এটা ছিল তোমার কিসের সিস্টেম, এটা ছিল পার্মানেন্ট সেটেলমেন্টে। পার্মানেন্ট সেটেলমেন্টের কিন্তু চিন্তা ভাবনা বিশাল ছিল। ও বললো যে আমরা কেন কৃষকের সঙ্গে লড়াই করব, কৃষকের সঙ্গে লড়াই করবে ওদের লোক, আমি লড়াই করবো কেন। সেজন্য জমিদারকে নিয়োগ করতো ওরা, জমিদার ট্যাক্স তুলতো। এই ভুলটা করেছিল এরা, ভুল বলবো বা ঠিক বলবো অনেকে তোমাদের মনে হতে পারে। কি বলছে এবার, বলছে যে ব্রিটিশ সরকার ট্যাক্স নেবে ডাইরেক্ট কৃষকের কাছ থেকে। আর ডাইরেক্ট কৃষকের কাছ থেকে যে ট্যাক্সটা নেবে সেটাই হচ্ছে রায়তওয়ারি সিস্টেম। কৃষকের কাছ থেকে ডাইরেক্ট ট্যাক্স নেওয়াটাই হচ্ছে রায়তওয়ারি সিস্টেম। এটা রায়তওয়ারি সিস্টেম কিন্তু ডাইরেক্ট নেওয়ার ব্যাপারটা, ঠিক আছে। তো প্রথমে যেটা ট্যাক্স শুরু করেছিল এটা প্রথমে আমরা মাদ্রাসে শুরু হয়েছিল, এটা মাদ্রাসে শুরু হয়েছিল, মাদ্রাস প্রেসিডেন্সিতে শুরু হয়েছিল। মাদ্রাস প্রেসিডেন্সি থেকে সেইটা বোম্বে প্রেসিডেন্সি আসামে, বোম্বে গেছিলো, আসামে গেছিলো, ইস্ট বেঙ্গল, পূর্ব বাংলা। বেঙ্গল যদি বলা হয় পুরো ডান দিকের বেঙ্গল, সেটা কি, সেটা ছিল পার্মানেন্ট সেটেলমেন্ট, তার মানে কি ইস্ট বেঙ্গল, ঠিক আছে, ইস্ট বেঙ্গল। আর কুর্গ বলে একটা জায়গা আছে, সেই কুর্গ এলাকা। তো এইসব এলাকায় কিন্তু হয়েছিল। আরেকটা মনে রাখবা, মাদ্রাস প্রেসিডেন্ট থেকে এইসব এলাকায় কিন্তু বিশালভাবে চালু হয়েছিল। এটার মেন টার্গেট কী ছিল, কৃষকদের কাছ থেকে কিন্তু ট্যাক্স নেওয়া। এবার ট্যাক্স পে করতে হবে কাকে, কৃষকদের। এবার কি হতো, এবার যদি আমি কৃষক হয়, মানে ব্রিটিশ সরকার যদি একটা কৃষকের কাছ থেকে ট্যাক্স নিতে আসে, ও একটা দিনে আসবে, বললো যে আমি 31 তারিখ আমি ট্যাক্স নিতে আসবো। এবার কৃষকের ব্যাপার, কৃষক তো জমির উপর ডিপেন্ডেন্ট। জমিতে কোনো সময় ফসল হয় 2 দিন আগে হয়, 2 দিন পরে হয়, ঠিক আছে। কোনো সময় হয়তো সেই জমির যে ফসল সেটা বিক্রি কখনো আগে হয়, কখনো পরে হয়, যার কারণে নির্দিষ্ট ডেটে ফসল না দিতে পারলে প্রবলেম হবে। তো এই নির্দিষ্ট ডেটে না দিতে পারলে এই যে জমিদার বলছি, এই কৃষকটাকে বিশালভাবে অত্যাচার করতো ব্রিটিশ সরকার। তো এই জন্য এরা যারা লোন দেয় তাদের কাছে লোন নিত। আর মনে রাখবা, এই রেভিনিউ সিস্টেম কিন্তু পার্মানেন্ট ছিল না। এই রেভিনিউ সিস্টেম পার্মানেন্টই ছিল, বাট পার্মানেন্ট বলা হয় না, এটা 30 বছরের জন্য কোশ্চেনটা এসছে। রায়তওয়ারি সিস্টেম 30 বছরের জন্য করা হতো। তারপর আবার জমির পরীক্ষা নিরীক্ষা করা হতো। সেই পরীক্ষা নিরীক্ষার পরে আবার সেরকমভাবে ট্যাক্স নির্ধারণ করা হতো। আর এখানে কি বললাম, যেহেতু কৃষকরা ট্যাক্স দিতে পারতো না, ট্যাক্স নিত কার কাছে, যারা জমিদার মানুষ তাদের কাছ থেকে নিত। সেই ট্যাক্সটা বিশাল হাই রেট নিত, এদিকেও হাই রেট ওদিকেও হাই রেট, বুঝতে পেরেছ। এইভাবে কিন্তু রায়তওয়ারি সিস্টেমটা চলতো। মনে যেন থাকে, রায়তওয়ারি সিস্টেম মানে হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স নেবে কার কাছ থেকে, কৃষকের কাছ থেকে। আর আগে যেটা ছিল সেটা জমিদারের কাছ থেকে, জমিদার নেবে ট্যাক্স কৃষকের কাছ থেকে, ঠিক আছে, বোঝা গেছে। এটা মনে রাখবে। এবার যদি বলা হয়, এই কোশ্চেনটা আসে, মেনলি আসে, এটা কিন্তু এই জন্য যারা টাকা ধার দেয় সেই ব্যবস্থা কিন্তু বিশালভাবে চলতে লেগেছিল। সেটাকে আমরা বলি মানি লেন্ডার, যারা টাকা ধার দেয়। এই সময় কিন্তু রায়তওয়ারি সিস্টেমের কারণে মানি লেন্ডারের বিশাল বড় প্রাধান্য ছিল। কৃষকরা যখন লোন দিতে পারতো না, তারা মানি লেন্ডারের কাছে চলে যেত, ঠিক আছে। এবার কী হয়েছে, এই কারণে মানি লেন্ডার দিনের পর দিন এতটাই বড় লোক হতে লাগলো, এর কারণে ডেক্কান রায়টস দাঙ্গা শুরু হয়েছিল 1875 সালে। এতটাই বাড়িয়ে ট্যাক্স নিত, বলে না, মানুষ ক্ষিপ্ত হয়েছিল। তো এটা ছিল। তো এরপরে একটা সিস্টেম আছে 1836 সালে, রায়তওয়ারি সিস্টেম যেটা আছে সেটাকে ইমপ্রুভ করার জন্য, রায়তওয়ারি সিস্টেম যেটা হয় সেটা ইমপ্রুভমেন্টের কারণে দুজন ব্যক্তি আছে, ঠিক আছে। দুজন ব্যক্তির নাম কি, একটা হচ্ছে
উইনগেট অ্যান্ড গোল্ডস্মিথ। উইনগেট অ্যান্ড গোল্ডস্মিথ, দেখো দু তিনটে নামই তোমরা শুনতে পেলে। দু তিনটে নাম কী কী? রায়তওয়ারি, যদি বলা হয় পার্মানেন্ট সেটেলমেন্টে দুজন নাম পেলাম। ইন্ট্রোডিউস করেছে লর্ড কর্নওয়ালিস, প্ল্যান করেছে জন শোর। এখানে বললাম এটা হচ্ছে রায়তওয়ারি সিস্টেম, সেখানে ইমপ্লিমেন্ট করেছে থমাস মুনরো, আর প্ল্যান করেছে আলেকজান্ডার রিড অ্যান্ড থমাস মুনরো। এবার এটাকেই আরও ইমপ্রুভমেন্ট নিয়ে এসছে উইনগেট অ্যান্ড গোল্ডস্মিথ, ঠিক আছে। এরপরে যে সিস্টেমটা পড়বো সেটা লাস্ট সিস্টেম, যেটা হচ্ছে 1822 সালে আসে। 1822 সালে যেটা সিস্টেম আছে সেটা হচ্ছে মহলওয়ারি। মহলওয়ারি সিস্টেম। মহলওয়ারি, মহল, মহল কথার অর্থ হচ্ছে একটা এলাকার, আমাদের যে বাংলায় যেটাকে বলা হয় মরল, কি বলা হয়? মরল। মরল মানে এমন একজন গ্রামের মানে একজন বড় ব্যক্তি যিনি কিনা সবার কাছে ট্যাক্স নেবে, সবার কাছে ট্যাক্স কালেক্ট করবে, কালেক্ট করার পর ও ট্যাক্স ব্রিটিশ সরকারকে দিতে হবে। মানে এখানে ব্রিটিশ সরকার, এখানে যে ব্যক্তিটা সেটার নাম হচ্ছে মহল। মহল আর কেউ নাই, ওদের মধ্যেই অনেকগুলো কৃষক আছে, অনেকগুলো কৃষক, তাদের মধ্যেই একজন সিনিয়র সিটিজেন বা বিশাল জ্ঞান ব্যক্তি যারা কিনা ওই নেবে, এই সবার কাছে ট্যাক্স নেবে, ট্যাক্সের পর মহলকে জমা করবে, মহল এবার এটা দেবে। মহলারি সিস্টেমটা সবচেয়ে বেস্ট সিস্টেম ধরা হয়, কারণ কি এবার ধরে নাও এখানে একটা সিস্টেম, এটাকে বলা হয় ভাইচারা সিস্টেমও বলা হয়। উত্তরপ্রদেশ আর পাঞ্জাবে এটাকে ভাইচারা সিস্টেমও বলা হয়, ভাইচারা ব্যবস্থা। কেন? কারণ হচ্ছে ধরে নাও আমার কোনো সময় বিক্রিগত সমস্যা হলো, এবার অন্য কেউ দিয়ে দিল, অন্য কেউ বিক্রিগত সমস্যা হলো, অন্য কেউ দিয়ে দিল, এভাবে কিন্তু এদের মধ্যে চলতো, ঠিক আছে। এটাও কিন্তু 20 থেকে 30 বছর পর, 20 থেকে 30 বছর পর কিন্তু রিনিউ করা হতো, সেরকমভাবে টেস্ট করা হতো যে এর ট্যাক্স বাড়ানো যাবে, কমানো যাবে, ট্যাক্স বাড়ানো যাবে, কমানো যাবে, এরকম। এর ট্যাক্স কালেক্ট করতো কে? ট্যাক্স কালেক্ট করতে হচ্ছে মহলস, ট্যাক্স কালেক্ট করতো মহলস। এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। এটা যে কনসেপ্টটা নিয়ে এসেছিলো, এই কনসেপ্টটা নিয়ে এসেছিলো, বিশালভাবে পড়েছে এটা। যেটা নিয়ে এসেছিলো কনসেপ্ট মহল সিস্টেমটা, সেটা হচ্ছে হোল্ট ম্যাকেঞ্জি। পরীক্ষায় অনেকবার এসছে, লিখে রাখবে হোল্ট ম্যাকেঞ্জি। হোল্ট ম্যাকেঞ্জি এটা ইন্ট্রোডিউস করেছে, বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এর সময় যে কে হেল্প করেছিল তার নাম কি? মার্টিন বার্ডও কিন্তু হেল্প করেছিল। মেন কি? হোল্ট ম্যাকেঞ্জি গেছিল। এই জিনিসটার ইন্ট্রোডিউস করা হয় 1833 সালে। তখন ছিল চার্টার অ্যাক্ট 1833। সেই সময় এটা রিয়েল বা অ্যাকচুয়াল ইন্ট্রোডিউস করা হয়। কে করেন? সেই সময় আমাদের প্রথম, এটা তখন বাংলার যে গভর্নর জেনারেল ছিল সেখান থেকে ভারতের গভর্নর জেনারেল হয়ে গেছিল লর্ড উইলিয়াম বেন্টিক তখন চালু হয়েছিল, ওটা শুরু করেছিল। এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। আর এটা কোথায় ইন্ট্রোডিউস হয়েছিল এটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। এটা এখানে মেনলি যেটা ইন্ট্রোডিউস করা হচ্ছে এলাকাতে, সেই এলাকাগুলোর নাম মনে রাখবে। এটা মনে রাখবে পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ, যত রকম উপর দিকে যে গাঙ্গেয় উপত্যকা আছে, সেসব এলাকা। সেই জন্য দেখবা এখনও পর্যন্ত এই মহলওয়ারি ব্যবস্থা ভালো থাকার কারণে এখনও পর্যন্ত পাঞ্জাব হরিয়ানার যে কৃষিকাজ সেটা কিন্তু উন্নত বাকিদের চেয়ে। বাকিদের কৃষকদের উপর অত্যাচার করা হতো, এখানে নিজেরাই নিজেদের মতো ভাইচারার মতো থেকে নিজেরা বিশালভাবে উন্নতি করে নিয়েছে। বুঝতে পেরেছ? তো 3টে সেটেলমেন্ট অবশ্যই মনে রাখবে। একটা হচ্ছে
ইজারাদারি সিস্টেম, যে হাইয়েস্ট বিডার হবে 5 সালা বন্ধ, 1 সালা বন্দোবস্ত, 5 সালা, তারপরে 1 সালা, তারপরে 10 সালা পার্মানেন্ট, তারপরে হচ্ছে পার্মানেন্ট সিস্টেম যেখানে 10 সালার পরবর্তী রূপ, তারপরে হচ্ছে রায়তওয়ারি সিস্টেম 1793 সাল 1820 সাল, তারপরে হচ্ছে মহলওয়ারি সিস্টেম যেটা হচ্ছে 1822 সাল, ফুললি বা অ্যাকচুয়াল ইমপ্লিমেন্ট হচ্ছে 1833 সাল। তিনজনের নাম অবশ্যই মনে রাখবে। পার্মানেন্ট সেটেলমেন্ট হচ্ছে লর্ড কর্নওয়ালিস, এটা হচ্ছে হেক্টর থমাস মুনরো, এটা হচ্ছে হোল্ট ম্যাকেঞ্জি। ঠিক আছে, প্ল্যান করেছিল আলেকজান্ডার রিড আর হচ্ছে থমাস মুনরো। এটার যে প্ল্যান সেটা করেছিল 1793 সালে। প্ল্যান করেছিল, প্ল্যান্স ইজি তো, জন সোর করেছিলেন, মানে এর পরের যে ছিল সেই করেছিল, আমার মিস্টেক হয়েছে একটু। তো 1822 সালে 1833 সালে যেটা করেছিল লর্ড উইলিয়াম বেন্টিং। আর এটার যে মানে যে সায়েন্টিফিক টেস্ট করেছিল উইনগেট আর হচ্ছে গোল্ডস্মিথ। ঠিক আছে, এটা 1836 সালে রায়তওয়ারি সিস্টেম। কোথায় এটা বেঙ্গল, এটা বোম্বে, এটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা। এটুকু মনে রাখবে, তারপর নেক্সট ক্লাসে বলা হবে।